এভরিওয়ান, আশা করি সকলে কেমন আছেন, ভালো আছেন। তো আজকে নতুন গল্প নিয়ে আসলাম, আদরণীয় পার্ট 1। তো গল্পটি কিরকম হলো সবাই জানাবেন কমেন্টে, ঠিক আছে? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার সাথে এমনটা করবেন না। আমার বয়স মাত্র 15 বছর, আমি নিতে পারবো না। আমাকে যেতে দিন, আমি মায়ের কাছে যাব। মেয়েটির কান্না শুনে আলবে মেয়েটির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনলো। মেয়েটি আলবে লাল লাল চোখ দুটো দেখে কান্নার বেগ বাড়িয়ে দিল। আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার খুব ভয় করছে। মেয়েটির চোখে পানি দেখে আলবি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে মেয়েটিকে ছেড়ে 2 পা পিছিয়ে গেল। আলবি কিছু বলতে চাইছে, কিন্তু গলা পুরোপুরি শুকিয়ে যাওয়ায় কোনো কথা বের হচ্ছে না। আলবি অনেক কষ্ট করে বলে ওঠে, ও ওলি, তুমি এখান থেকে যাও। আমি সঠিক কন্ডিশনে নেই, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এখন এখান থেকে যাও। ওলি উপায় অন্তর না পেয়ে মেঝেতে বসে চিৎকার দিয়ে ওঠে। কিভাবে যাবো, দরজা যে বন্ধ। আলবি নিজেকে কন্ট্রোল করতে না পেরে অলিকে টেনে কোলে তুলে নেয়। আপনি কেন এমনটা করছেন? প্লিজ আমাকে ছেড়ে দেন। অলি আলবিকে শরীরের সমস্ত শক্তি দিয়ে কেল ঘুষে দিতে লাগলো, কিন্তু আলবির মতো প্রাপ্তবয়স্ক পুরুষালী শক্তির সামনে তার শিশু শক্তি নিতান্তই তুচ্ছ বলে গণ্য হলো। আলবি এবার বিরক্ত হয়ে অলিকে খাটের উপর ছুড়ে মারলো। তারপর নিজে অলির দিকে এগিয়ে যেতে যেতে নিজের শার্টের বোতামগুলো খুলতে লাগলো। আমার সাথে এরকম করবেন না, পায়ে পড়ি, আমি বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে অলির অবস্থা খুবই খারাপ। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু অলির কান্নার আওয়াজ এখন আর আলবি শুনতে পাচ্ছে না। সে তো তাকিয়ে আছে অলির গোলাপি ঠোঁট জোড়ার দিকে। এগুলো মুহূর্তেই তাকে পাগল করার জন্য যথেষ্ট। আলবি নিজের গায়ের শার্টটা খুলে ফেলে দিয়ে অলির পা ধরে নিজের দিকে টেনে আনলো। অলি আর কিছু বলার আগে আলবি অলির ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। প্রচন্ড ঘৃণায় অলি আলবির ঠোঁটে কামড় দিয়ে বসলো। আলবি ভীষণ রেগে গেল। সে অলিকে ছেড়ে দিয়ে নিজের ঠোঁটে লেগে থাকা রক্ত তর্জনী আঙুল দিয়ে মুছে চোখ কটমট করে অলির দিকে তাকায়। অলি কিছু বলতে চাইলে আলবি অলিকে খাটের সাথে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? আমাকে ছেড়ে দিন, হাত জোর করছি। নট টুডে। চলো হানিবি, কম্পিটিশন করি যে কে কাকে কত বেশি বাইট করতে পারে। বলেই একটা শয়তানি হাসি দিয়ে আলভি অলির উপরে ঝাঁপিয়ে পড়ে। আলভির এলোমেলো স্পর্শে ছোট্ট অলি ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে উঠছে, কিন্তু বাইরের সাউন্ড বক্সের শব্দে অলির সেই চিৎকারগুলো পুরোপুরি ভাবে ধামাচাপা পেয়ে যাচ্ছে। এভাবে চিৎকার করতে করতে এক পর্যায়ে অলি জ্ঞান হারিয়ে ফেলে। সেই সুযোগ আলভি বিনা বাধায় পুরোপুরি ভাবে অলির মাঝে নিজেকে হারিয়ে ফেলে। রাত 2:30 বাজে। 3 তলা বিশিষ্ট বিশাল বাড়িটার চারপাশে লাইটিং গুলো জানান দিচ্ছে আজ এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান। বাড়ির ভেতরে আবহাওয়া বেশ গরম। কিছুক্ষণ আগে এই বাড়িতে বড় মেয়ে তিশা তার মেহেন্দির অনুষ্ঠান সমাপ্তি হয়েছে। বাইরে থাকা প্রত্যেকটা রুম মহিলাদের দখলে হওয়ায় ফলস্বরূপ ছেলেদের ড্রয়িং রুমের মেঝেতে বেড বিছিয়ে শুতে হয়েছে। ড্রয়িং রুমে সবাই বেঘুমের ঘুমাচ্ছে। কারো নাক ডাকার শব্দ কানে পৌঁছাতেই অলি চোখ মেলে তাকায়। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে সে এখন কোথায় আছে। অলির ডান পাশে ঘুরতে আলবির চেহারা দেখে চিৎকার দিতে যাবে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এই লোকটার ঘুম ভেঙে গেলে আবারও আমার সাথে খারাপ কাজ করবে ভাবতে অলি কেঁদে ওঠে। অলি নিজের উপর থেকে আলবির হাত পা সরিয়ে দিয়ে বসতে কম্পিউটারটা সরে যায়। অলি কান্না ভরা চোখে আশেপাশে তাকিয়ে নিজের জামা কাপড় খুঁজতে লাগলো। সে দেখলো সেগুলো নিচেই পড়ে আছে। অলি নিজের চোখগুলো মুছতে একটা শ্বাস টেনে খাটের বাইরে পা রাখতে সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে। সেসব সাইডে রেখে সে নিজের কাপড়গুলো তুলে নিল। দ্রুত হাতে কাপড়গুলো পরে আলবির দিকে শেষবারের মতো তাকিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। সে দরজায় হাত দেওয়ার আগেই আকস্মিকভাবে দরজা আপনা আপনি খুলে গেল। দরজার অন্য পাশে থাকা ব্যক্তিটিকে দেখে অলি প্রচন্ড পরিমাণের ভয় পেয়ে যায়। সামনে থাকা ব্যক্তিটা অলিকে অকথ্য ভাষায় গালাগালি করে তাকে টানতে টানতে অন্য কোথাও নিয়ে চলে গেল। অন্যদিকে আসমা বানুর ঘুম ভাঙতেই সে নিজের মেয়েকে খুঁজতে লাগলো। অন্য পাশে থাকা নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখলো সে বেঘুমোর ঘুমাচ্ছে। আমার মেয়েটা কোথায় গেল? এখনো আসলো না কেন? গান বাজনা শেষ হয়ে গেছে তো অনেকক্ষণ হয়ে গেল। মনে মনে কথাগুলো বলতে বলতে আসমা বানু খোলা দরজার দিকে তাকায়। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে দরজা দিয়ে বের হতেই অলি এসে তাকে জড়িয়ে ধরে। অলির এমন কর্মকাণ্ডে আসমা বানু ঘাবড়ে যায়। কি হয়েছে মা, কোথায় ছিলি এতক্ষণ? অলি সবকিছু বলতে চাইলেও বলে উঠতে পারে না, উল্টো কান্না করতে লাগে। আসমা বানু অলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে অলি, কাঁদিস কেন? কোথায় ছিলি তুই? অলি মাকে ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে নিজের চোখ মুছে হাসার চেষ্টা করে। মা, আমি ড্রয়িং রুমের সোফাতে ঘুমিয়ে গিয়েছিলাম। আর তুমি তো জানোই আমি একা ঘুমাতে পারি না, তাই ঘুম ভাঙতেই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আসমা বানু অলির
আলবির বাচ্চামো কথায় মুখে হাসি টেনে বলে ওঠে, তখন থাকতে চেয়েছিলি কেন বলতো? আমি তো জানি তুই বেশি রাত অবধি জেগে থাকতে পারিস না। সরি মা, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আর কখনো তোমাকে ছাড়া কোথাও থাকবো না। চারপাশে অন্ধকারের মাঝে দু একটি ডিম লাইট জ্বলছে। সেই আলোতে আসমা বানু অলির চোখের পানি দেখতে পারছিল না। মেয়েটা বিনা শব্দে কান্না করছে। আসমা বানু অলির হাত ধরে তাকে ভিতরে নিয়ে গেল। তারপর অলিকে নিজের অন্য পাশে শুইয়ে দিয়ে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। অলি হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের পানি মুছতে মুছতে মনে মনে বলল, আমি আর ঘুমাতে পারবো না মা, আমার ভীষণ ভয় করছে। আমি তোমাকে কিছু বলতেও পারলাম না মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। সকাল 8:30টার দিকে অলভির ঘুম ভাঙলো। সে ফোনটা হাতে নিয়ে সময় দেখে নিল। তারপর আড়মোড় ভেঙে খাট থেকে নামতেই নিজের কাপড়বিহীন দেহ আবিষ্কার করে বড় সড় একটা ধাক্কা খেলো। সে এতটাই চমকে গেছে যে রিয়াকশন দিতে ভুলে গেছে। এর মাঝে তার রাতের কিছু কিছু কথা মনে পড়তে লাগলো। আলভি দ্রুত গতিতে ফ্লোর থেকে নিজের জামার কাপড়গুলো তুলে পরে নিল। তারপর ধপ করে খাটের উপর বসে পড়লো। এসব কি করে হলো? আলভি মাথা চেপে ধরে বসে পড়লো। তার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে। রাতে কি হয়েছিল আমার সাথে? আলভি আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো। খাটের উপর থেকে কমফোর্টারটা সরাতেই আলভির চোখ ছানাবড়া হয়ে গেল। বিছানার মাঝে ছোপ ছোপ রক্তের দাগ, তার পাশে একটা নুপুর পড়ে আছে। আলভি নিজের চোখ টেনে ধরে মনে করার চেষ্টা করছে, এটা আবার কার নুপুর? এখানে বা কিভাবে আসলো? আলভি নিজের হাত পা চেক করে দেখতে লাগলো, কিন্তু তার হাত পা ঠিকই তো আছে। আমার তো কোথাও কেটে যায়নি, তাহলে এত রক্তই বা কোথা থেকে আসলো? আলভি রেগে মেগে কমফোর্টারটা সরে ফেলে দিল। রাতে আমার সাথে একটা মেয়ে ছিল, সে ব্যাপারে আমি শিওর, কিন্তু কে ছিল? আর রাতে আমারই বা কি হয়েছিল? আমি কি করেছি মেয়েটার সাথে? আর কেনই বা করেছি? শিট, আমার কিছুই মনে পড়ছে না। আলভি বিরক্ত হয়ে খাটের উপর বসতেই তার মা শাহনাজ বেগম আলভির রুমে প্রবেশ করলো। তাকে দেখে আলভি তড়িঘড়ি করে রক্তের দাগগুলোর উপরে বসে পড়লো। এদিকে শাহনাজ বেগম আলভিকে জাগান্ত অবস্থায় দেখে বেশ অবাক হলেন। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠলো শুনি? আমার লাট সাহেব ছেলেটা সাত সকালে কারো সহায়তা ছাড়াই জাগ্রত হলো কিভাবে? আলভি একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। শাহনাজ ছেলের চেহারা দেখে থতমত খেয়ে গেল। মায়ের এরকম চাহনি দেখে আলভি ঘাবড়ে গেল। শাহনাজ বেগম কিছু বলার আগেই উর্মিলা দরজা ঠেলে ভেতর প্রবেশ করলো। উর্মিলা কারোর দিকে না তাকিয়ে বলতে লাগলো, মা তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তারপর ভাবলাম তুমি তো আবার তোমার ছেলে বলতে অজ্ঞান, তাই ঘুরে ফিরে এখানে চলে এলাম। মা আমি আমার লাল রঙের জামাটা পাচ্ছি না, তুমি একটু খুঁজে দেবে প্লিজ? শাহনাজ বেগম এখনো আলভির দিকে তাকিয়ে আছে। উর্মিলা মেয়ের দৃষ্টি অনুসরণ করে নিজের ভাইয়ের দিকে তাকাতেই খিলখিলিয়ে হেসে ওঠে। আলভি উর্মিলাকে হাসতে দেখে ভীষণ রেগে যায়। সকাল সকাল দাঁত দেখাচ্ছিস কেন? তুই যে পেতনি, তা দাঁত না দেখালেও বুঝতে পারে সবাই। আলভির কথা শুনে উর্মিলার হাসি থেমে গেল। মা দেখলে তোমার লাট সাহেব ছেলেটা আমাকে কিভাবে বললো? শোনো ভাইয়া, তুই নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখ। আমাকে পেতনি বলা, তাই না? তোকে একদম কান কাটা পাথরের মতো লাগছে। তোর মেহেন্দি দিতে ইচ্ছা করেছে, তুই আমাকে বলতে পারতি, আমি তোকে দিয়ে দিতাম। আমি যদিও বা মেহেন্দি দিতে পারি না, কিন্তু এর থেকে তো ঢের ভালো পারতাম। আমি মেহেন্দি দেবো কেন? ছেলেরা মেহেন্দি দেয় বুঝি, তোর মতো পেতনিরাই দেয়। উর্মিলা আবারও হেসে উঠলো। আলবি শুধু পারছে না বসা থেকে উঠে গিয়ে উর্মিলার গাল ঠেটিয়ে চর মেরে দিতে। তাকে নিয়ে হাসা, তাই না? বের হ এই রুম থেকে, নইলে তোর দাঁত আমি ভেঙে ফেলবো। তুই চাইছিস তোর চেহারার এই অবস্থা দেখো আমি চুপ করে থাকবো? নো ভাইয়া, আচ্ছা ওয়েট 1 মিনিট। তোর লজ্জা করলো না এভাবে সারা মুখে মেহেন্দি মেখে বসে থাকতে? তোর মেহেন্দি এত পছন্দ সত্যি আমি জানতাম না রে, নইলে তিশা আপুকে বাদ দিয়ে আগে তোকে মেহেন্দি পরানোর ব্যবস্থা করতাম। আলভি উর্মিলার কথা শুনে তবদা খেয়ে গেল, কিন্তু সে বসা থেকে উঠতে পারছে না। মা তোমার মেয়েকে নিয়ে যাও এখান থেকে, নইলে আমি কিন্তু ওর মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। আমার সাথে মস্করা করা, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গল্পটি কীরকম জানবে, আর এটার দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। তো সেই জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।